তোমাদের শেখাবো মাইক্রোসফট ওয়ার্ডের ইনসার্ট মেনুর বিভিন্ন ধরনের টুলবারের বিভিন্ন ধরনের কাজ। ইনসার্ট মেনুতে বিভিন্ন ধরনের টুলবার রয়েছে, যা বিভিন্ন ধরনের কাজ রয়েছে। আজকে টিউটোরিয়াল এটা নিয়েই। আমরা যখন একটা ডকুমেন্টে লেখালেখি করি তখন দেখা যায় আমাদের ডকুমেন্টের বিভিন্ন ধরনের টেবিল সংযোজন করার প্রয়োজন পড়ে। বিভিন্ন ধরনের লেখায় কোনো একটা ডাটাবেজে আমাদের বিভিন্ন টেবিল সংযোজন করে কোনো একটা লেখা উপস্থাপন করার প্রয়োজন পড়তে পারে। ধরা যাক আমি একটি স্টুডেন্টের ডাটাবেস তৈরি করবো, সেক্ষেত্রে আমার নেম, রোল, ক্লাস ইত্যাদি বিভিন্ন ধরনের বিষয় থাকতে পারে। কিন্তু আমি যদি এইগুলো এভাবে লিখি, দেখতে পাচ্ছেন এটা দেখতে খুব একটা সুন্দর লাগছে না, কেমন যেন লাগছে। আমি যদি এর পর নিচে নিচে লিখে যাই তাহলে লেখাটা খুব একটা সুন্দর লাগবে না। কিন্তু যদি আমি এটা একটা টেবিল ব্যবহার করে লিখি তাহলে লেখাটা দেখতে সুন্দর লাগবে এবং এটা খুব ভালোভাবেই আর কি ডকুমেন্টের সাথে উপস্থাপন করা যাবে। এই জন্য আমাকে যেটা করতে হবে সেটার জন্য আমাকে টেবিলে ক্লিক করতে হবে। টেবিলে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে কিছু খোপ কাটা ঘর রয়েছে। এগুলোর কাজ হলো, যদি আমি খোপ কাটা ঘরগুলোর উপর কার্সর রাখি তবে দেখতে পাচ্ছেন এই বরাবর রো বরাবর একটা করে দাগ বাড়ছে। আর যদি আমি নিচের দিকে নামাই তবে দেখতে পাচ্ছেন কলাম বরাবর অনেকগুলো ঘর হয়ে যাচ্ছে। এটার কাজ হলো, আমি যদি এখান থেকে মোট 10:8 অর্থাৎ 10টা কলাম এবং 8টা রো নিয়ে একটা টেবিল তৈরি করা যাবে। আমি যদি এরকম কোনো টেবিল তৈরি করতে চাই তবে আমি ডাইরেক্ট এটা দিতে পারি। আর যদি আমি ইচ্ছামতো একটা টেবিল দিতে চাই তবে আমি এখান থেকে ইনসার্ট টেবিলে যেয়ে আমি এখান থেকে সিলেক্ট করে দিতে পারি। এজন্য আমাকে দেখতে হবে আমার কয়টা রো আর কয়টা কলাম লাগবে। আর ধরুন আমার এখন 4টে স্টুডেন্টের ডাটাবেস লাগবে। যদি আমার 4টে স্টুডেন্টের ডাটাবেস লাগে সেক্ষেত্রে আমাকে 5টা রো নিতে হবে, কারণ প্রথমটাতে বিভিন্ন ধরনের নাম, রোল হিসাব লেখা থাকে। সেই ক্ষেত্রে আমাকে রো নিতে হবে 5টা। সেজন্য আমি রোতে 5টা ক্লিক করলাম এবং কলাম যদি আমি যে কটা বিষয় রাখতে চাবো সেই কয়টার উপর কলাম নির্ভর করবে। যদি আমি 4টা বিষয় রাখি তবে 4টা কলাম, যদি আমি 3টা বিষয় রাখি তবে 3টা কলাম। ধরুন আমি 4টা বিষয় রাখছি, সেক্ষেত্রে আমি 4টা কলাম দিলাম। এখানে অটোফিট বিহেভিয়ার যদি অটো থাকে তবে এটা নিজেরা একটা জায়গা নিয়ে নেবে। এবার আমি যদি ওকে করি তাহলে দেখতে পাবেন এখানে মোট 5টা রো এবং 4টা কলাম তৈরি হয়ে গেছে। এখন যদি আমি এখানে লিখি নেম, রোল, ক্লাস, অ্যাড্রেস, এমন করে লিখি। এবার যদি আমি এখন নাম লিখে যাই, ধরুন আমি নাম লিখলাম, এগুলো এক একটা নাম। আমি একটা রোল দিচ্ছি, ধরুন আমি ক্লাস দিলাম। এখানে বিভিন্ন ধরনের অ্যাড্রেস হলো, ধরুন বিভিন্ন ধরনের অ্যাড্রেস। এভাবে যদি আমি কিছু একটা লিখি তবে লেখাটা দেখতেও সুন্দর লাগে এবং এটা শ্রেণীবিন্যাসের মধ্যে থাকে। সেক্ষেত্রে আমি টেবিল যদি ইউজ করি তবে লেখাটা অনেক সুন্দর লাগে। এই জন্য আমি একটা টেবিল ইউজ করে আমার ডকুমেন্টে বিভিন্ন ধরনের লেখাকে আরো সুন্দর করে তুলতে পারি। এরপর যে অপশনটি রয়েছে সেটি হচ্ছে পিকচার। ধরুন আমি কোনো একটা প্যারাগ্রাফ লিখলাম, ধরুন এটা আমার একটা প্যারাগ্রাফ। আমি এটা একটু কপি করে বাড়িয়ে নিচ্ছি। ধরুন এটা আমার কোনো একটা প্যারাগ্রাফ। এখন এই প্যারাগ্রাফের সাথে সংযুক্তি রেখে আমার কোনো একটা ছবি ইনসার্ট করা দরকার হতে পারে। সেক্ষেত্রে আমি পিকচার টুলবার ইউজ করব। পিকচার টুলবার ইউজ করার পর আমার এক ডিফল্ট লোকেশন হিসাবে এই লাইব্রেরি থেকে পিকচার অপশন সিলেক্ট হয়ে যাবে। এখান থেকে যদি আমি কোনো, ধরুন আমি এখান থেকে কোনো একটা ছবি দিতে চাই, ধরুন আমি এই ছবিটা দিতে চাই, আমার প্যারাগ্রাফের সাথে এই ছবিটা মানানসই। সেক্ষেত্রে আমি এই ছবিটা আনার পর দেখতে পাচ্ছেন লেখা আমার এক পেজে আর ছবি চলে গেছে আরেক পেজে। এখন যদি আমি ছবিটা টানি ছবি কিন্তু কোনোভাবে সরবে না, বা লেখা নিচে চলে গেছে, উপরে চলে গেছে, কিন্তু আমি যখন ছবি টানি ছবি কোনোভাবে সরানো সম্ভব না। ছবি যদি আমি সরাতে চাই তবে আমাকে যেটা করতে হবে, ছবির উপর ডবল ক্লিক করার পরে এখানে যে টেক্সট র্যাপিং আছে সেখান থেকে আমাকে ইন ফন্ট অফ টেক্সট করে দিতে হবে। সেক্ষেত্রে আমার ছবিটা সম্পূর্ণভাবে লেখার উপরে চলে যাবে। এখন আমি ছবিটাকে ইচ্ছা মতো সরাতে পারি, ইচ্ছা মতো ছোটো বড়ো করতে পারি এবং যে জায়গায় খুশি দিতে পারি। এভাবে ছবি ইনসার্ট করতে পারি এবং এখানে বিভিন্ন ধরনের স্টাইল রয়েছে, যে স্টাইলগুলো আমি অ্যাপ্লাই করতে পারি ছবিটাকে আরো সুন্দর করে তোলার জন্য। এখানে বিভিন্ন ধরনের স্টাইল অ্যাপ্লাই করে আমি প্যারাগ্রাফের সাথে সংযুক্তি রেখে প্যারাগ্রাফের সাথে সমন্বয় সাধন করে একটা ছবি ইনসার্ট করে দিতে পারি। এর পিকচারের পর যে টুলবারটি রয়েছে সেটা হচ্ছে ক্লিপ আর্ট।
সাধারণত ক্লিপ জিনিসটা, ক্লিপার্ট এই টুলবারটা আমাদের খুব একটা কাজে লাগে না, সেক্ষেত্রে আমরা ক্লিপারটা খুব ইউজ করি না। আমরা যেটা ইউজ করি সেটা হচ্ছে শেপ। দেখা গেল আমাদের কোনো একটা ডকুমেন্টে বিভিন্ন ধরনের শেপ ইউজ করার প্রয়োজন পড়লো, সেক্ষেত্রে আমরা এই শেপটা ইউজ করব। ধরুন আমি কোনো একটা লেখা একটা বক্সের মধ্যে রাখতে চাচ্ছি, ঠিক এইটুক বক্সের মধ্যে বিভিন্ন ধরনের রং দিয়ে আমি একটা লেখা রাখতে চাচ্ছি। এক্ষেত্রে আমি এইটুক বক্স আঁকার পরে এই বক্সটাকে শেপের মাধ্যমে বক্সটাকে খামের মধ্যে লিখতে পারি। এর মধ্যে লেখার জন্য আমাকে এর উপর ডান বাটন ক্লিক করে অ্যাড টেক্সট দিলে ঘরটা সক্রিয় হবে এবং এর মধ্যে আমি এখন যা খুশি ইচ্ছা মতো লিখতে পারি। আমি যদি এইটা বিভিন্ন ধরনের কালার দিতে চাই তবে কালার চেঞ্জ করতে পারি। আমি এখানে শেপ ফিল দিতে পারি, আমি এখানে শেপ আউটলাইন দিতে পারি এবং এখানে আমি চেঞ্জ শেপও ইচ্ছাগুলো করতে পারি। এভাবে আমি বিভিন্ন ধরনের শেপ দিয়ে কোনো একটা টেক্সট বক্স, কোনো একটা বক্সকে শেপ আকারের কোনো একটা শেপকে আমি অবশ্যই সুন্দর করতে পারি এবং শেপ ইউজ করতে পারি। এরপর যে অপশনটা রয়েছে সেটা হচ্ছে স্মার্ট আর্ট। স্মার্ট আর্টটা হলো, ধরুন আপনি কোনো একটা লিস্ট তৈরি করতে চাচ্ছেন। লিস্ট তৈরি করতে যাওয়ার জন্য আপনি এরকম শেপ দিয়ে কোনো একটা লিস্ট আঁকতে পারেন। আমি এটা মুছে দিচ্ছি। আপনি এই শেপ ব্যবহার করে কোনো একটা লিস্ট এঁকে নিতে পারেন। ধরুন এখানে একটা আঁকলেন, আবার নতুন করে একটা ইনসার্ট করে শেপে যে ঠিক ওটা দিয়ে নতুন একটা আঁকলেন। এভাবে বিভিন্ন ধরনের শেপ আঁকতে পারেন, যেটা লিস্ট আকারে ইউজ করতে পারেন। কিন্তু দেখা যায় এটা অনেকটা কষ্টসাধ্য এবং সময় সাপেক্ষ বটে। সেক্ষেত্রে আমি যেটা করতে পারি, ইনসার্টের যে স্মার্ট আর্ট থেকে বিভিন্ন ধরনের লিস্ট রয়েছে, এখান থেকে বিভিন্ন ধরনের লিস্ট আমি সিলেক্ট করতে পারি। ধরুন আমার এই লিস্টটা প্রয়োজন, সেক্ষেত্রে আমি এটা সিলেক্ট করে ওকে করছি। দেখতে পাচ্ছেন এখানে একটা লিস্ট সিলেক্ট হয়ে গেল। এখন আমি এখানে যে লেখা দিব সেটাই আসবে। আমি প্রত্যেকটা সিলেক্ট করি, যদি এরকম দিই তাহলে বিভিন্ন ধরনের লেখা আসবে। এখন আমার মনে হলো যে এইখানে যে স্টাইলটা রয়েছে সেই স্টাইলটা আমার পছন্দ হচ্ছে না, সেক্ষেত্রে আমি স্টাইল চেঞ্জ করে ফেলতে পারি। এখানে বিভিন্ন ধরনের স্টাইল রয়েছে, আপনি এখান থেকে ইচ্ছা মতো স্টাইল দিতে পারেন। আপনি যদি এরকম দেন তাহলে স্টাইলটা অনেক এরকম হবে, যদি আপনি এরকম দেন তবে স্টাইলটা গোল হবে, কিন্তু আপনার লেখা একই থাকবে, শুধু স্টাইলটা চেঞ্জ হবে। এখন কোনো কারণে আপনার মনে হলো যে এখানে যে কটা আছে আমার এর থেকে একটু বেশি লাগবে, সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে সেটা হলো, যদি আপনি এর উপর ডান বাটন ক্লিক করে অ্যাড শেপ দেন, অ্যাড শেপের উপর মাউস রাখেন বা কার্সর রাখেন, তাহলে দেখতে পাবেন এখানে লেখা আছে অ্যাড শেপ আফটার আর অ্যাড শেপ বিফোর। যদি আপনি আফটার দেন তাহলে এর পরে একটা হবে, আর যদি আপনি এটার উপর ক্লিক করে বিফোর দেন তবে আগে একটা হবে। এক্ষেত্রে আপনি ইচ্ছা মতো যে কটা ইচ্ছা বা এক্সট্রা বানিয়ে নিতে পারেন। এরপর যে অপশনটি রয়েছে সেটি হচ্ছে চার্ট। চার্টে বিভিন্ন ধরনের এবং বিভিন্ন স্টাইলের চার্ট রয়েছে। চার্টের মাধ্যমে আমরা বিভিন্ন রকমের তথ্য, বিভিন্ন ধরনের ডাটা শিটের পার্থক্য উপস্থাপন করি। ধরা যাক আমরা এই চার্টটি নিলাম। চার্টটি নেওয়ার সাথে সাথে দেখতে পাবেন মাইক্রোসফট এক্সেলে এদিকে একটা ডাটা শিট অন হয়ে যাবে, অর্থাৎ এখানে যেইগুলো থাকবে, অর্থাৎ এই চার্টে যেগুলো থাকবে সেগুলোই এখানে তথ্য আকারে থাকবে। দেখুন আমি যদি এখানে কোনো চেঞ্জ করি, যেমন এখানে লেখা আছে সিরিজ 1, অর্থাৎ এটা হচ্ছে সিরিজ 1, ক্যাটাগরি 1 এ সিরিজ 1, ক্যাটাগরি 1 হচ্ছে এটা, আর সিরিজ 1 মানে হচ্ছে এটা। যদি আমি সিরিজ 1 এ এখানে 5.3 দিয়ে চেঞ্জ করে দিই তাহলে দেখতে পাবেন এটা বেড়ে গেল। আবার যদি আমি চার্ট 2 তে এসে এটা 6 করে দিই তাহলে দেখতে পাবেন এটা বেড়ে গেল। এভাবেই বিভিন্ন ধরনের সংখ্যা দিয়ে বা বিভিন্ন ধরনের তথ্য দিয়ে একটা চার্টকে সুন্দর করে তোলা যায়। আমার যদি এখন মনে হয় যে আমার এখানে নতুন একটা চার্ট করা প্রয়োজন হবে, তাহলে আমি যেটা করতে পারি সেটা হচ্ছে এখানে নতুন করে লিখতে পারি ক্যাটাগরি 5, তারপর এখানে বিভিন্ন তথ্য দিতে পারি, যেমন 5.5, 3.5, 4। দেখতে পাচ্ছেন আমার এখানে একটা নতুন ক্যাটাগরি তৈরি হয়ে গেল এবং এই ক্যাটাগরিতে আমি যে তথ্যগুলো দিয়েছি সেগুলো থাকলো। এখন আমি যদি কোনো কারণে মনে করি যে আমি এইটুক রাখবো না, সেক্ষেত্রে আমি যদি জাস্ট এটা টেনে উপরের দিকে তুলে দিই তাহলে দেখতে পাচ্ছেন এটা আবার চারটা আগের মতো হয়ে গেল। যদিও বা এখানে তথ্য আছে, তথ্যগুলো কিন্তু মুছে যায়নি, তথ্যগুলো আছে কিন্তু তারপরেও এখানে চারটা আছে, অর্থাৎ এটা আমি মুছে দিয়েছি। আবার যদি আমি টেনে নিচে নামাই তাহলে দেখতে পাচ্ছেন এটা আবার চলে আসবে। এছাড়াও আপনি যদি চার্টটাকে সুন্দর করে তুলতে চান তাহলে দেখতে পাচ্ছেন এখানে চার্ট লেআউট আছে,
এখান থেকে আপনি বিভিন্ন ধরনের লেআউট সিলেক্ট করতে পারেন, চার্টের বিভিন্ন ধরনের স্টাইল দিতে পারেন, তাহলে আপনার চার্টটা আরও সুন্দর হয়ে উঠতে পারে। একটা সুন্দর চার্ট উপস্থাপন করার জন্য এগুলো অবশ্যই খেয়াল রাখতে হবে। চার্টে আরও অনেক অপশান রয়েছে, যেমন আপনি যদি চার্টের এদিকে চার্টের এগুলোতে কোনো ফিল দিতে চান, সেক্ষেত্রে আপনার ফরম্যাট থেকে শেপ ফিল থেকে কালার চেঞ্জ করে দিতে পারেন। দেখতে পাচ্ছেন এটা লাল হয়ে গেল, আমি যে এটা ক্লিক করে শেপ ফিলটা কালো করে দিতে পারে, দেখতে পাচ্ছেন কালো হয়ে গেল। এইভাবে আপনি বিভিন্ন ধরনের শেপ ফিল দিয়ে চার্টে ভিতরে যেগুলো রয়েছে সেগুলোকে চেঞ্জ করতে পারেন। এরপর যে অপশনটি রয়েছে সেটি হচ্ছে হেডার এবং ফুটার। হেডার অপশনটার কাজ হলো, ধরুন আপনি অনেকগুলো পৃষ্ঠা একের পর এক লিখে যাচ্ছেন, আপনার মনে হলো যে কোনো একটা লেখা প্রত্যেকটা পৃষ্ঠার শুরুতে দরকার পড়বে, সেক্ষেত্রে বারবার লেখাটা খুবই কষ্টসাধ্য হয়ে ওঠে। কিন্তু আপনি যদি সেক্ষেত্রে হেডার ইউজ করেন, যেমন ধরুন আমি এখানে লিখলাম ইনফরমেশন ব্যাংক, আমি ইনফরমেশন ব্যাংক লেখাটা এই টপে রেখে দিলাম, লেখাটা কে আমি মধ্যে দিয়ে দিচ্ছি। আমি মনে করলাম যে আমি এখন যতগুলো পেজ নিব প্রত্যেকটা পেজে এরকম নতুন থাকবে। আমি অল্টার এবং কন্ট্রোল এন্টার দিয়ে নতুন নতুন পেজ যদি নিই, তাহলে দেখতে পাবেন যে প্রত্যেকটা পেজে ঠিক উপর দিকে ইনফরমেশন ব্যাংক লেখাটা কিন্তু থেকে যাচ্ছে, এটা কিন্তু চেঞ্জ হচ্ছে না। অর্থাৎ আপনি যদি কোনো একটা লেখা একদম নির্দিষ্টভাবে প্রতিটা পেজের শুরুতে রেখে দিতে চান, তবে আপনাকে এই হেডার অপশনটি ইউজ করতে হবে। ফুটারের কাজটাও অনেক একই রকম। হেডারের কাজটা হলো আপনার পেজের একদম শুরুর দিকে থাকবে, আর ফুটারের কাজটা হলো এটা পেজের একদম নিচের দিকে থাকবে। অর্থাৎ আমি যদি এখানেও সেই ইনফরমেশন ব্যাংকটা লিখি, এবং যদি আমি এটা মুছে দিই, তাহলে দেখতে পাবেন যে এবং নতুন নতুন কয়েকটা পেজ নিই, তাহলে দেখতে পাবেন প্রত্যেকটা পেজে শুরুতে এবং শেষে, অর্থাৎ হেডার এবং ফুটার দুই জায়গাতেই এরকমভাবে ইনফরমেশন লেখা আছে। এখন আমি যদি লিখি তাহলে আমার লেখা হবে, কিন্তু এইটাতে কিন্তু কোনো চেঞ্জ হবে না। অর্থাৎ আমি যাই লিখি না কেন, আমি যদি এত দূরে চলে আসি লিখতে লিখতে, তাহলে সে একটা নির্দিষ্ট জায়গার পরে আর কিন্তু লেখা হবে না। ধরুন আমি এভাবে লিখছি, লিখতে লিখতে একটা সময় এসে কিন্তু নতুন একটা পেজে চলে যাবে, অর্থাৎ সে ওই জায়গাতে আর লিখবে না। এভাবে আপনি আপনার একটা নির্দিষ্ট হেডার বা ফুটার ইউজ করতে পারেন, ফলে দেখা যায় যে একই লেখা বারবার লেখার প্রয়োজন হবে না। পেজ নাম্বার দ্বারা আমরা কোনো একটা আমরা যতগুলো পেজ নিব সেই পেজের নাম্বারগুলো হিসাব রাখতে পারি। ধরুন আমি এখানে মোট যতগুলো পেজ নিয়েছি, আমার এখানে আমি যদি এখানে ক্লিক করি তাহলে আমি দেখতে পাচ্ছি এখানে আপাতত একটাই পেজ আছে। আমি যদি এখানে কয়টা পেজ নিয়েছি দেখতে চাই, তাহলে আমাকে যেটা করতে হবে সেটা হলো ইনসার্ট থেকে পেজ নাম্বার দিতে হবে। এখন আমি পেজ নাম্বারটা কোথায় দিতে চাই, যদি আমি টপ অফ পেজ দিয়ে এভাবে সিলেক্ট করি, তাহলে দেখতে পাবেন যে প্রত্যেকটা পেজে 1 2 3 এভাবে চলে আসছে। যদি আমি পেজ নাম্বার বটম অফ পেজে দিই, তাহলে দেখতে পাবেন একদম সবার নিচে চলে এসেছে। আবার যদি আমি পেজ নাম্বার পেজ মার্জিনের সাথে দিই, তবে দেখতে পাবেন মার্জিনের এক পাশে পেজ নাম্বারটা আছে। আবার যদি আমি পেজ নাম্বার কারেন্ট পজিশন থেকে সিলেক্ট করে দিই, তবে সেক্ষেত্রে একটা নির্দিষ্ট পজিশনে থাকবে। আর যদি আমি রিমুভ করে দিই, তবে দেখা যাবে যে এখানে কোনো রকমের পেজ নাম্বার থাকছে না। পেজ নাম্বারের পর যে অপশনটি রয়েছে সেটি হচ্ছে টেক্সট বক্স। টেক্সট বক্সের মাধ্যমে আমরা কোনো একটা টেক্সট একটা নির্দিষ্ট বক্সের মধ্যে রাখতে পারি। ধরুন আমি এখন কোনো লেখা লিখলে সেটা কিন্তু কোনো নির্দিষ্ট এর মধ্যে হচ্ছে না, সেটা পেজে যতটুকু জায়গা ফাঁকা আছে সম্পূর্ণ জায়গাটা মিলেই লেখাটা হচ্ছে। কিন্তু আমার মনে হলো যে আমার কোনো একটা জায়গায় নির্দিষ্ট পরিমাণে লেখাটা দরকার, সেক্ষেত্রে আমাকে যেটা করতে হবে সেটা হলো টেক্সট বক্স থেকে একটা ড্র টেক্সট বক্স করতে হবে। এরপর একটা নির্দিষ্ট পরিমাণ জায়গায় আমি একটা বক্স রেখে যদি এখানে লিখি, তবে লেখা শুধুমাত্র এর মধ্যেই থাকবে, এর বাইরে লেখা কোনোভাবেই যাবে না। এছাড়া আমি যদি মনে করি একটা নির্দিষ্ট পরিমাণ ছবি আমি একটা নির্দিষ্ট জায়গার মধ্যে রাখবো, সেক্ষেত্রে আমি যেটা করতে পারি এখানে একটা ছবি ইনসার্ট করতে পারি, ইনসার্ট পিকচার থেকে আমি মনে করলাম এই ছবিটা নিলাম, সেক্ষেত্রে ছবিটা কিন্তু এর মধ্যেই থাকবে।
একদম নির্দিষ্টভাবে এইভাবে এর মধ্যে থাকবে, এর বাইরে ছবিটা কোনোভাবেই যাবে না। এখন আমি এরকম করে ছবিটা রাখতে পারি। এখন এরকম ভাবে যদি আমি কোনো একটা ছবি রাখতে চাই তবে আমি এভাবে রাখতে পারি। কিন্তু আমি যদি বাইরে থাকা অবস্থায় কোনো একটা ছবি নিয়ে আসি, যেটা আমি আপনাদের আগে দেখাচ্ছি, সেক্ষেত্রে ছবিটা এরকম থাকবে। কিন্তু আমি মনে করলাম কোনো একটা নির্দিষ্ট জায়গায় আমাকে ছবিটা নিতে হবে। সেক্ষেত্রে আমি নির্দিষ্ট কোনো একটা জায়গায় একটা টেক্সট বক্স আঁকলাম এবং সেখানে একটা ছবি ইনসার্ট করলাম। ফলে দেখা যায় যে আমাদের কোনো একটা নির্দিষ্ট জায়গায় ছবিটা থাকছে এবং আমাদের বিষয়টা দেখতেও সুন্দর লাগে এবং ছবিটা একটা নির্দিষ্ট জায়গার মধ্যে থাকে। এভাবে আপনি ড্র বক্স দিয়ে কোনো একটা ছবি এঁকে বা কোনো একটা ছবি নিয়ে আসতে পারেন। দেখা যাবে সেক্ষেত্রে আপনার ডকুমেন্ট আরও সুন্দর হয়ে উঠছে। আপনি যদি মনে করেন যে আপনার ড্র বক্সটা বড় হয়ে গেছে তবে আপনি এটাকে ছোট করে নিতে পারেন, কিংবা ফরম্যাট থেকে আপনি ইচ্ছা মতো বাড়িয়ে বা কমিয়েও নিতে পারেন। এটা আপনার যেভাবে মনে হয় যে আপনার ডকুমেন্টটাকে আপনি সুন্দর করে তুলবেন সেভাবে আপনি সুন্দর করে তুলতে পারেন। টেক্সট বক্সের পর যেটা রয়েছে সেটা হচ্ছে কুইক পার্স। কুইক পার্সটা আমাদের খুব একটা কাজে লাগে না। আমাদের পর যেটা কাজে লাগে সেটা হচ্ছে ওয়ার্ড আর্ট। ধরুন আমি কোনো একটা লেখা লিখছি, এই লেখাটা এখন টাইমস নিউ রোমানে 24 অক্ষরে সোজাভাবে আছে, যেখানে কোনো রকমের কোনো রকম স্টাইল কিন্তু দেওয়া নেই। কিন্তু আমি যদি এখন ওয়ার্ড আর্টে যে এখানে ক্লিক করি এবং ইনফরমেশন ব্যাংক আমি যেহেতু লিখেছি সেহেতু এখানে লেখাটা আমি যদি এখানে আবার লিখি, আমি আপনাকে অন্যভাবে দেখাচ্ছি। যদি ওয়ার্ড আর্টে যে আমি এই ওয়ার্ড আর্টটা সিলেক্ট করি, এখানে ইওর টেক্সট হেয়ারে একটা টেক্সট দিতে হবে। ধরুন আমি এখানে ইনফরমেশন ব্যাংক লিখলাম এবং ওকে করলাম, তাহলে দেখতে পাচ্ছেন আমি ঠিক যেরকমভাবে ওয়ার্ড আর্ট সিলেক্ট করেছিলাম এটা কিন্তু ঠিক সেরকমভাবে হয়ে যাচ্ছে। কোনো একটা ডকুমেন্টের শুরুতে দেখা যায় কোনো সময়, আমি এটাকে ডকুমেন্টের শুরুতে নিয়ে যাচ্ছি, দেখা যায় কোনো একটা ডকুমেন্টের একদম শুরুতে এরকম লম্বা আকারে কোনো একটা লেখা থাকে। এটা কিন্তু আপনি ইচ্ছা করলেই ওয়ার্ড ফন্ট সাইজ বাড়িয়ে করতে পারবেন না। আপনি যদি এইটা ফন্ট সাইজ বাড়িয়ে করতে যান তাহলে দেখতে পাবেন একটা নির্দিষ্ট জায়গার পরে সে কিন্তু আর ওই লাইনে থাকছে না, আবার লেখাটাও এত বড় হচ্ছে না বা এরকম স্টাইলও আসছে না। এক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে সেটা হলো ইনসার্ট থেকে ওয়ার্ড আর্টে যে বিভিন্ন কোনো একটা ওয়ার্ড আর্ট সিলেক্ট করতে হবে। এরপর ওয়ার্ড আর্ট নেওয়ার পর আপনি এখান থেকে ফরম্যাট সিলেক্ট করে বিভিন্ন ধরনের ফরম্যাট দিতে পারেন। এখানে বিভিন্ন ধরনের ফরম্যাট রয়েছে, বিভিন্ন ধরনের স্টাইল রয়েছে, আপনি সেগুলো দিয়ে আপনি কোনো একটা ওয়ার্ডকে সুন্দরভাবে আর্ট করে সেটাকে আরো সুন্দর করে তুলতে পারেন এবং আপনার ডকুমেন্টটাকে সুন্দর করে তুলতে পারেন। এরপর যে অপশনটা রয়েছে সেটা হচ্ছে ড্রপ ক্যাপ। এটার জন্য আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে কোনো একটা ওয়ার্ড সিলেক্ট থাকতে হবে। ধরুন আমি এই লেখাটুক সিলেক্ট করলাম, এখানে আমার মনে হলো যে একদম প্রথম অক্ষরটা, দেখা যায় পত্র পত্রিকা বিভিন্ন ধরনের লেখা থাকে যেটা প্রথম অক্ষরটা একটু বড় থাকে এবং এরপর আস্তে আস্তে ছোট হতে থাকে। এখন আমি এই অক্ষরটা যদি বড় করতে চাই সেক্ষেত্রে আমাকে ড্রপ ক্যাপ ইউজ করতে হবে। যদি আমি ড্রপ ক্যাপ দিই তাহলে একদম ড্রপ দিই তাহলে আমাকে একদম শুরুর অক্ষরটা একদম প্রতিটা লেখার সাথে বড় হবে। আমি যদি ইন মার্জিনে দিই তবে একদম মার্জিন থেকে শুরু হবে। আর আমার এখানে ড্রপ ক্যাপে বিভিন্ন ধরনের অপশন রয়েছে, সেখান থেকে আমি ফন্ট সিলেক্ট করতে পারি, ড্রপ সিন লাইনস টু ড্রপ দিতে পারি, যার ফলে সেই অক্ষরটা কতটা লাইন জুড়ে থাকবে সেটা দেখা যাবে। যেমন আমি যদি 6টা দিই তাহলে সে মোট 6টা লাইন জুড়ে থাকবে। এখন আর আমি যদি এটা আরো কমাই দিই, যদি আমি একটা করে দিই তাহলে একটা লাইনের শুরুতে অক্ষরটা বড় হবে। এখন যদি আমি আপনাদের দেখাই তাহলে দেখতে পাবেন যে এটাও 24, এটার সাইজ থেকে কিন্তু একটু বড় হয়ে গেছে, এটা 39.5 হয়েছে আর এটা হয়ে গেছে হয়তো 24। সাধারণত কোনো একটা অক্ষরকে এরকম শুরুতে বড় করতে চাইলে এরকম করে ব্যবহার করা হয়। দেখতে পাচ্ছেন আমি যখন এটাকে ড্রপ ক্যাপ করেছি তখন এটার চারপাশে কিন্তু একটা বর্ডার সৃষ্টি হয়েছে, অর্থাৎ এটা কিন্তু দেখতে পাচ্ছেন আমি টেনে সরাতে পারছি কিংবা টেনে বড় করতে পারছি। অন্যগুলো কিন্তু এরকম করা যাবে না, এটা ড্রপ ক্যাপ করা হয়েছে এই কারণে এটা এরকম করা যাচ্ছে। এরপর যে অপশনটি রয়েছে সেটি হচ্ছে সিগনেচার লাইন। আমরা দেখি অনেক সময় ডকুমেন্টের একদম শেষের দিকে কোণার দিকে কোনো একটা অপশন থাকে যাতে নিচে একটা লম্বা দাগ থাকে এবং সেখানে আমরা সিগনেচার করে থাকি। এই সিগনেচার লাইনের মাধ্যমে সেটা সম্পন্ন হয়। ধরুন এখানে আমরা সিগনেচার লাইনে যে কোনো একটা নাম দিলাম,
এবং একটা টাইটেল আপনি দিতে চাইলে দিতেও পারেন এবং নাও দিতে পারেন ইচ্ছা করলে। সেক্ষেত্রে ওকে করি, দেখতে পাচ্ছেন যে নামটা আমি দিয়েছিলাম সেই নামটি, এবং এখানে কোনো একটা সিগনেচার করা, যে পার্সন সিগনেচার করবে তার কোনো একটা বিষয় আছে। অর্থাৎ এভাবে সিগনেচার লাইনের মাধ্যমে আমরা সেই লাইনটা তৈরি করতে পারি। যত বোঝা যাচ্ছে আমরা এখানে যদি লিখে দিই, ধরুন আমি এটা সিলেক্ট করে এখানে লিখে দিলাম সিগনেচার, সিগনেচার যদি আমি ওকে করি তাহলে দেখতে পাচ্ছি এখানে সিগনেচার লেখা, তাতে বোঝা যাচ্ছে যে এটা সিগনেচার হবে। এখন যদি আমি এটার ফরম্যাটটা চেঞ্জ করতে চাই, এখানে বিভিন্ন ধরনের ফরম্যাট আছে, আমি যেটা চেঞ্জ করতে চাই এটার হাইট, হোয়াইট বিভিন্ন ধরনের আছে, যেটা আমি বাড়াতে চাইলে বাড়াতে পারি। টেক্সট র্যাপিং আছে, যেটা আমি ইচ্ছা করলে চেঞ্জ করতে পারি। এভাবেই পজিশন চেঞ্জ করতে চাইলে পজিশন চেঞ্জ করতে পারেন আপনারা। এভাবে সিগনেচার লাইনটাকে আরও সুন্দর করে তুলতে পারেন। এরপর যে অপশানটি রয়েছে সেটা হচ্ছে ডেট অ্যান্ড টাইম। আমাদের দেখা যায় বিভিন্ন ধরনের ডেট অ্যান্ড টাইম মাঝে মধ্যে ডকুমেন্টের সংযোজন করার প্রয়োজন পড়ে। সেক্ষেত্রে আমরা যদি এরকম ডেট অ্যান্ড টাইম দিয়ে ওকে করি, তবে কোনো একটা ডেট অ্যান্ড টাইম কিন্তু দেখতে পাচ্ছেন আমি যেটা ডেট অ্যান্ড টাইম দিলাম, অর্থাৎ আজকের ডেট অ্যান্ড টাইমটা কিন্তু এখানে চলে এসেছে, সানডে এপ্রিল 16, 2017। এভাবে আমি এখন যদি সময় দিই তাহলে দেখতে পাচ্ছেন এখন 22টা 21 মিনিট সেই সময়টা চলে এসেছে। অর্থাৎ এভাবে আমি ডেট অ্যান্ড টাইম আনতে পারি। এরপরে যা রয়েছে সেটা হচ্ছে ইকুয়েশন এবং সিম্বল। আমাদের বিভিন্ন ম্যাথমেটিক্যাল টার্ম সম্পন্ন করার জন্য ইকুয়েশনের প্রয়োজন হয়। সেখানে যদি আপনি ঢোকেন তাহলে দেখতে পাবেন বিভিন্ন ধরনের ইকুয়েশন রয়েছে। দেখতে পাচ্ছেন এখানে a = πr², বিভিন্ন ধরনের ইকুয়েশন রয়েছে। আপনি ইচ্ছা করলে নতুন ইকুয়েশনে ইনসার্ট করতে পারেন এখানে, তারপর এখান থেকে সিম্বল থেকে দেখে নিতে পারেন আপনার ইচ্ছা মতো ইকুয়েশন সিম্বল নিতে পারেন। এখানে স্ট্রাকচার রয়েছে, ফ্র্যাকশন, স্ক্রিপ্ট, রেডিক্যাল, ইন্টিগ্রাল, লার্জ অপারেটর, বিভিন্ন ধরনের ম্যাট্রিক্স, অনেক ধরনের ইকুয়েশন রয়েছে। এরকম ম্যাথমেটিক্যাল টার্মগুলো ইকুয়েশনের মাধ্যমে সমাধান করা হয়। এরপর যে অপশনটি রয়েছে সেটা হচ্ছে সিম্বল। ডকুমেন্টে আমরা বিভিন্ন ধরনের সিম্বল ইউজ করে থাকি, এই সিম্বলগুলো এই সব জায়গাতে ইউজ করা হয়। ধরুন আমি কপিরাইটের একটা চিহ্ন দিতে চাই, সেক্ষেত্রে আমি এই চিহ্নটা ইউজ করে লিখে দিলাম ইনফরমেশন ব্যাংক, অর্থাৎ ইনফরমেশন ব্যাংক সম্পূর্ণ কপিরাইটটা সংরক্ষণ করছে। সেক্ষেত্রে আমরা এই যে কপিরাইটের চিহ্নটা দিলাম সেটা আমরা এই সিম্বল থেকে ইউজ করতে পারি। এছাড়া এখানে বিটা, আলফা বিভিন্ন ধরনের চিহ্ন রয়েছে যেগুলো আপনারা ইউজ করতে পারেন। নিচে মোর সিম্বল রয়েছে, এখান থেকে দেখে নিতে পারেন আপনাদের পছন্দ মতো সিম্বল এখান থেকে আপনারা বেছে নিতে পারেন। এভাবে আপনি ইনসার্ট মেনুতে যতগুলো টুলবার রয়েছে সেগুলোর কাজ করতে পারেন, একটা ডকুমেন্টের উপর হিসাবে কাজগুলো প্রয়োগ করে ডকুমেন্টটাকে সুন্দর করে তুলতে পারেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি। ধন্যবাদ।